আজকে প্রথম আলোর একটা মানে বড় প্রতিবেদন, এই আপনারা কারা। এটি একটি ব্যাংক দখলের গল্প। ইসলামী ব্যাংক এক পর্ব শুরু হয়েছে, কিভাবে দখল হলো। এবং তার শুরুতেই মানে যে ছবিটা রিপোর্টের মধ্যে, অনুসন্ধানী রিপোর্ট, তার মধ্যে দুজনের ছবি আছে। একজন হচ্ছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, আরেকজন হচ্ছেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেন, যিনি 2013 থেকে 2017 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি করা হয়েছে, তিনি এখন পলাতক। আর সাইফুল আলম সরকার পতনের পর, হাসিনা সরকারের পতনের পর, তিনি এবং তার পরিবারের সদস্যরা নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছে। সারা বাংলাদেশে নাগরিকই থাকবো না। কিন্তু এই পুরো রিপোর্টের একটা যে চিত্রটা মোটামুটি কারোর অজানা না, আর পুঙ্খানুপুঙ্খভাবে এটা তুলে ধরা হয়েছে। এটাই যা পার্থক্য, যে রেডিসন হোটেলে কিভাবে বোর্ড মিটিং করা হলো, বোর্ড মিটিং করে সব পরিচালককে স্বাক্ষর করতে হলো, তার আগে ডিজিএফ এর হেডকোয়ার্টারে নিয়ে যে ব্যাংকের চেয়ারম্যান এমডি তাদেরকে পদত্যাগ করানো হলো। অর্থাৎ পুরো ডিজিএফ এর সহায়তায় কিভাবে এস আলম ইসলামী ব্যাংক দখল করলো তার পুরো কাহিনী আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সর্বশেষ যে পার্লামেন্ট অধিবেশন যেটা শেষ হলো কয়েকদিন আগে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছে যে ব্যাংক দখল হয়েছে দুইভাবে হয়েছে। একটা হয়েছে আগে হোটেলে ডেকে নিয়ে বিশেষ সংস্থার মাধ্যমে করা হয়েছে, ব্যাংক দখল হয়েছে। আর একটা হচ্ছে আল্লাহু আকবর বলে দখল হয়েছে। অর্থাৎ ইসলামী ব্যাংক দুই দফা দখল হয়েছে। এক দফা দখল করছে এই ডিজিএফ এর মাধ্যমে এস আলমের মতন মাফিয়ারা। আবার 5ই আগস্ট পট পরিবর্তনের পর আল্লাহু আকবর বলে একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা বা সেই মালিকানার যারা শরিক তারা যে সেটা আবার দখল করছে। দখল পাল্টা দখল হয়েছে। এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে আমাদের অর্থনৈতিক খাত একটা লুটপাটের খাতে পরিণত হয়েছে। এই গল্পের মধ্য দিয়ে বোঝা যাবে যে কিভাবে শেখ হাসিনার সময় রাষ্ট্র স্বাভাবিকভাবে যে চলেনি, কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে শুধু ইসলামী ব্যাংকের গল্প, এইভাবে একে একে 7টা ব্যাংকের যে মালিক হলো এস আলম। এবং এটা কি শুধু এস আলম, তার সাথে কারা কারা জড়িত, এই পুরো বিষয়ে তদন্ত করা, তাদেরকে পাকড়াও করা। অধিকাংশ অবশ্য পালায় গেছে, কিন্তু এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় এবং এই ঘটনার বিরুদ্ধে কঠোর মানে মানে শাস্তি, বিচার, এই কার্যক্রমগুলি কিন্তু খুবই স্লো। বরং বলা হচ্ছে যে এখন এমন এক ব্যাংক আইন করা হয়েছে যাতে পুরনো মালিকরা আবার ফিরে আসতে পারে। আমি জানি না এটা কি এস আলমের মতন দুর্বৃত্তদেরকে ফিরে আসার সুযোগ দেওয়া হলো কিনা, সেটা একটু বোঝা দরকার। কিন্তু দখল তো হয়েছে, যেটা সালাউদ্দিন আহমেদের। কারা দখল করলো আর কারা পাল্টা দখল করলো, এই কথাটা বলে কিন্তু তিনি হাততালি কুড়ালেন, সংসদে খুব ব্যাপকভাবে করতালি হলো। কিন্তু এটাই তো শেষ না, সরকারের দায়িত্ব আছে। যারা দখল করছে আবার পাল্টা দখল হয়েছে, দুই দখলদারদের বিরুদ্ধে এটার কি ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে বাংলাদেশে কোনো আর্থিক প্রতিষ্ঠান ডেভেলপ করবে? ডেভেলপ করলেও তারা এইভাবে লুটপাটের শিকার হবে? এটা একটা প্রশ্ন। দেখেন এখানে মানে মোটা দাগের কয়েকটা ঘটনা। 5ই জানুয়ারি 2014 বিএনপি এবং জামাত জামাতবিহীন একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর ইসলামী ব্যাংককে নিয়ন্ত্রণে নেওয়ার তৎপরতা শুরু হয় 2014 সাল থেকে। 5ই জানুয়ারি 2017 ডিজিএফআই এর শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে হোটেল রেডিসনে আয়োজিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়
এস আলম গ্রুপ 5ই জানুয়ারি 2017। আর 19শে জুলাই 2020 কি হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে সাইফুল আলম দেশের নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন, সরকার তা মঞ্জুর করেছে, পরে আদালত তা স্থগিত করেন। এটা হলো 2020 সালে। তো যাই হোক, এখন এই দখল পাল্টা দখলের এই কাহিনীগুলো ভালো, পড়তে ভালো লাগছে, কিন্তু সাথে সাথে কিন্তু সরকারের দায়িত্বটাও বাড়ছে যে আমি সুশাসন প্রতিষ্ঠা করব, দুর্নীতির বিরুদ্ধে আজকে বলছে যে সরকার কঠোর হবে, কিন্তু অতীতের যেইগুলি ঘটছে এবং অর্থাৎ এই যে পাল্টাপাল্টি যেই ঘটনাগুলো ঘটছে হাসিনার আমলে এবং তার পরবর্তী পর্যায়ে, এইগুলোর বিরুদ্ধে একটা শক্ত অবস্থান সরকারকে জানান দিতে হবে, দৃশ্যমান হইতে হবে। তাহলে বুঝবে যে না, দুর্নীতি লুটপাট আর এই বাংলাদেশে চলবে না।